স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদের সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। রাজধানী সহ সারা দেশে বেশ কয়েকদিন ধরে দেখা দিয়েছে এলপিজি সিলিন্ডার সংকট। এতে ভোগান্তিতে পড়েছেন ভুক্তভোগীরা। সিলিন্ডার সংকটে বাসাবাড়িতে রান্না নিয়ে সমস্যায় পড়েছেন অনেকে। পাশাপাশি হোটেল, রেস্তোরাঁ ও চায়ের দোকানিরাও পড়েছেন বিপাকে। সরকার সিলিন্ডার গ্যাসের দাম নির্ধারণ করলেও তা মানা হচ্ছে না। বেশিরভাগই এলাকায় সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, আর পাওয়া গেলেও দাম 1.5 থেকে 2 গুণ পর্যন্ত নেওয়া হচ্ছে। উপায় না পেয়ে ভুক্তভোগীরা বিকল্প হিসেবে চুলা চালাচ্ছেন কাঠ বা খড়কুটোয়। দর্শক, গ্যাস সংকটের খবর জানাতে নওগাঁ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ। কথা বলবো তার সঙ্গে। রৌফ, গ্যাস সংকট চলছে দেশব্যাপী, নওগাঁয় আজকের পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানান। আপনি যেমনটি বলছিলেন, সারা দেশেই দীর্ঘ 2 সপ্তাহের বেশি সময় ধরে কিন্তু এলপিজি গ্যাস সংকট চলছে। নানা কারণে কিন্তু গ্যাসের যে সংকটের প্রকট আকার ধারণ করেছে, বিশেষ করে যেগুলো বাসাবাড়িতে গ্যাসের সিলিন্ডার দিয়ে রান্না করা হয় এবং এলপিজি যে তরল গ্যাস আছে, যে গ্যাস দ্বারা সিএনজি থেকে শুরু করে বিভিন্ন যে ছোট ছোট যানবাহনগুলো চলে এবং বাসাবাড়ির যে কাজগুলো, সেগুলো গ্যাস না থাকার কারণে স্থবির হয়ে পড়েছে। অনেক ক্রেতারাই কিন্তু সারা পুরো এলাকা ঘুরে, বিভিন্ন জায়গা ঘুরে কিন্তু গ্যাস পাচ্ছে না, যার কারণে তাদের বিকল্প পথ হিসাবে আপনার কাঠ পুড়িয়ে তাদেরকে রান্না করতে হচ্ছে। এক কথায় চরম বেকায়দায় পড়েছে। এরকম সংকট অবস্থায় সাধারণ ক্রেতা তারা নাভিশ্বাসে পড়েছে। তারা দ্বিগুণ দামিয়ে কিন্তু গ্যাস পাচ্ছে না। বিশেষ করে যেসব চায়ের দোকানগুলোতে আপনার গ্যাসের মাধ্যমে চা তৈরি করা হয় এবং বিকেলে যেসব দোকানগুলোতে, এখন তো অধিকাংশ দোকানগুলোতে আপনার হচ্ছে খড়ির বদলে গ্যাস দ্বারা রান্না করা হয়, সেই সব দোকানদার, ছোট ছোট যে দোকানদার আছে এবং বড় বড় যে কারখানাগুলো রয়েছে এবং ছোট ছোট যানবাহন, তারা কিন্তু চরম বেকায়দায় পড়েছে। আমি এখন দাঁড়িয়ে আছি একজন গ্যাসের যে এখানে কিন্তু যেখানে গ্যাস পর্যাপ্ত পরিমাণ সিলিন্ডারগুলো থাকে এবং এলপিজি গ্যাসও দেওয়া হয়, সেখানে কিন্তু এখন শূন্য অবস্থা। সকাল থেকে অনেকগুলো ছোট ছোট সিএনজি এবং যানবাহনরা এলপিজি তরল গ্যাস নিয়ে আসার জন্য ঘুরে গেছে এবং ভ্যানে করে যেগুলো গৃহিণী রয়েছে এবং বাসা বাড়িতে গ্যাসের প্রয়োজন হয়, তারাও কিন্তু ভ্যানে করে সেই খালি সিলিন্ডার নিয়ে এসে ঘুরছে, কিন্তু গ্যাস পাচ্ছে না। অতএব এবং অন্য সময় গ্যাস পেলেও কিন্তু সেগুলোকে দ্বিগুণ দামে কিনতে হচ্ছে। তো এখন একজন ক্রেতার সাথে কথা বলবো যে আসলে এই গ্যাসের সংকটের কারণে তারা কিরকম সমস্যায় পড়েছে। আসসালামু আলাইকুম। আসলে বাসা বাড়িতে তো খড়ি দিয়ে রান্না করা সম্ভব হয় না, এই জন্য দীর্ঘদিন ধরে গ্যাস নাই। গ্যাস সিলিন্ডারগুলো বিভিন্ন দোকানে খুঁজেও পাওয়া যাচ্ছে না। আমরা নিচ থেকে বেশি দামে অফার করেও গ্যাসের সিলিন্ডার পাচ্ছি না, যার কারণে খুবই সমস্যা পড়েছে। ছোট ছোট বাচ্চা নিয়ে রান্না করে এই শীতের সকালে স্কুলে বাচ্চারা যাবে, খাবার যে দেবো, এই খাবারের অবস্থা বা রান্নাটা করবে, এই খুবই সংকটপূর্ণ একটা অবস্থা গ্যাসের। এই গ্যাসগুলো যদি সাপ্লাই সঠিক মতো না থাকে, তাহলে তো রান্না করে খাওয়াটাই আমাদের জন্য কঠিন হয়ে যাবে এই বাসাগুলোতে। ধন্যবাদ। নওগাঁ জেলাতে 30 জন অনুমোদিত ডিলারের মাধ্যমে প্রায় 2 শতাধিক যে খুচরা ব্যবসায়ী আছে, তাদের মাধ্যমে কিন্তু গ্যাস সিলিন্ডার কিন্তু বিভিন্ন পুরো জেলা জুড়ে বিক্রি হচ্ছে। দোকানে কিন্তু গ্যাসের সিলিন্ডার দেখা যাচ্ছে না। এবং একজন নওগাঁ জেলার অন্যতম গ্যাস ডিলারের সঙ্গে, তার কাছে জানবো যে এই সংকটটা কেন হয়েছে এবং সংকট নিয়ে আপনাদের কি দাবি দেওয়া। এই সংকটটা সরকারি আমদানি কম থাকায় এরকম সমস্যা হচ্ছে এবং বাইরে নিষেধাজ্ঞা কিছু কারণে গ্যাসটা সংকট হচ্ছে। কিন্তু এটা দ্রুত সমাধান না করে আমাদের, যেমন আমার এলপিজি ফিলিং স্টেশন আছে, এখানে বহু গাড়ি আসা ঘুরে যাচ্ছে। আমার এখানে কোনো গ্যাস নেই, আমি গ্যাস পাইতেছি না, কোনো কোম্পানি আমাদের গ্যাস দিচ্ছে না। এখন এই অবস্থায় তো গাড়ি ঘোড়া সব তো বন্ধ হয়ে যাবে, বলে সাধারণ পাবলিক তো চলাফেরা করাও তো খুব কষ্টকর হয়ে যাবে এলপিজি গাড়ি আছে। এখন আপনার কাছে সরকারের কাছে ডিলার হিসেবে কি আমাদের আমাদের গ্যাস, এলপিজি গ্যাস সরবরাহ দেওয়ার জন্য আমরা দ্রুত জোর দাবি জানাচ্ছি।
যেহেতু গ্যাস এখন অতি নিত্য প্রয়োজনীয় একটি পণ্য হয়ে দাঁড়িয়েছে, যার কারণে গ্যাসের যে সংকট সেটা কিন্তু সর্বত্রই তীব্র আকার ধারণ করেছে। তাই সরকারকে দ্রুত একটি সিদ্ধান্ত নিয়ে আগের মতো করে হাতের নাগালে থাকে এইরকম মূল্য নির্ধারণ করে গ্যাসের সরবরাহটা বাজারে স্বাভাবিক করার জন্য সাধারণ ক্রেতা তারা জানিয়েছে। এছাড়া এবং গ্যাস নিয়ে যাতে আগামীতে আর কোনো প্রকারের নৈরাজ্য এবং গ্যাসকে জিম্মি করে কেউ যেন লুটাতে না পারে সে বিষয়ে সাধারণ ক্রেতা সরকারের সুদৃষ্টি কামনা করেছে। আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু গ্যাস সংকটের যখন শুরু হয় তখন কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে কিন্তু জেলার বিভিন্ন জায়গাতে কিন্তু বড় বড় অভিযান পরিচালনা করে কিন্তু লাখ লাখ টাকা জরিমানা করেছে। তারপরে কিন্তু গ্যাসের যে নৈরাজ্য সেটা কিন্তু অনেকটা বন্ধ হয়েছে। তে আগামীতে সরকার যখন গ্যাসের সরবরাহটা স্বাভাবিক করবে তখনও জেলা প্রশাসনের পক্ষ থেকে এই গ্যাসের স্বাভাবিক রাখার জন্য সরকারি নির্ধারিত মূল্যে বিক্রি করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোক্তা অধিদপ্তরের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম। তো গ্যাস নিয়ে আমার কাছে ছিল নওগাঁ থেকে সর্বশেষ তথ্য। রৌফ, আপনাকে ধন্যবাদ। নওগাঁ থেকে ছিল আব্দুর রৌফ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকের মন্দা অবস্থার মধ্যে দিয়ে চলছে আজকের লেনদেন। প্রথম 1.5 ঘন্টায় সূচক কমেছে 31 পয়েন্ট। এই সময় হাতবদল হয়েছে 145 কোটি টাকার শেয়ার। আজ সপ্তাহের প্রথম কর্মদিবসে 245টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, বেড়েছে 64টির। আর অপরিবর্তিত রয়েছে 73টি কোম্পানির শেয়ারের দাম। দেশের প্রধান এই পুঁজিবাজারে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে লেনদেন হয়েছিল 429 কোটি টাকার শেয়ার। এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও আজ লেনদেনের সূচকে মন্দা অবস্থা বিরাজ করছে। দর্শক, ঢাকা স্টক এক্সচেঞ্জে আছেন সহকর্মী শাহরিয়ার ইমন, চলে যাব তার কাছে। ইমন, আজ বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর হারিয়েছে, এর মধ্যে কোন ধরনের কোম্পানির শেয়ার রয়েছে? আসিফ, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের প্রথম কার্যদিবসের লেনদেন চলছে। আমরা যেটি দেখছিলাম যে আজকে কিন্তু আপনার দিনের শুরুতেই কিন্তু আপনার সূচকের একটি নেতিবাচক ধারার মধ্যে দিয়ে কিন্তু আপনার লেনদেন চলছে। যদিও দিনের শুরুতে 10টা পর্যন্ত খানিকটা কিন্তু আপনার সূচক আপনার ঊর্ধ্বগতি ছিল, এরপরে কিন্তু সূচকের আপনার দরপতন আমরা দেখছি। এরপরে আসলে সূচকের ওঠানামার মধ্যে দিয়ে এখন পর্যন্ত লেনদেন চলছে। আমরা দেখছি যে প্রায় প্রথম 2 ঘন্টা পরে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক 21 পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করছে 4,972 পয়েন্টে। এবং লেনদেন হওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে আমরা দেখছি বেশিরভাগ কোম্পানি আজকে দর হারিয়েছে, যেটি আপনি বলছিলেন। আমরা দেখছি প্রায় 86টা কোম্পানির দাম বেড়েছে আর দর হারিয়েছে 215টি কোম্পানির ক্ষেত্রে। দামের কোনো তারতম্য ঘটেনি 82টি কোম্পানির ক্ষেত্রে। এছাড়া আমরা যদি দেখি যে লেনদেন ভলিউমটি আমরা দেখছিলাম যে এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রথম 2 ঘন্টায় প্রায় 156 কোটি টাকা। তো এই হচ্ছে মোটামুটি ঢাকার বাজারে। আর আপনি যেমনটি বলছিলেন যে আসলে কোন কোন খাতের প্রতিষ্ঠানগুলো দর হারিয়েছে, আপনি যদি লক্ষ্য করেন দেখবেন যে আজকে কিন্তু 215টি কোম্পানির শেয়ারের দর কমে গেছে, অর্থাৎ বেশিরভাগ কোম্পানির দর হারিয়েছে কিন্তু আজকে বাজারে। তো বাজার নিয়ে বিস্তারিত জানতে এই মুহূর্তে আসলে আমাদের সাথে যোগ দিচ্ছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আহমেদ রশিদ লালী। আমরা তার কাছ থেকে বাজার সম্পর্কে বিস্তারিত জেনে আসবো। জনাব আহমেদ রশিদ লালী, আপনাকে স্বাগত জানাচ্ছি দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে। আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে যে পুঁজিবাজারে আমরা দেখছি যে বছরের প্রথম কয়েকটা দিন বেশ ভালোই কাটলো, আবার খানিকটা দরপতন দেখছি। তো সব মিলিয়ে আপনি বাজার এই অবস্থাকে কিভাবে বিশ্লেষণ করবেন? দেখেন, 1 নম্বর কথা হলো যে 2025 সাল আমরা হেনতেন করে কাটিয়েছি। 2026 সাল ইজ এ চ্যালেঞ্জিং ইয়ার। চ্যালেঞ্জিং ইয়ার মানে আমাদের ইলেকশন আছে, বিশ্বব্যাপী রিসেশনের একটা বিষয় আছে। সো একটা চ্যালেঞ্জিং ইয়ার হলো 2026। আমাদের পুঁজিবাজারে যারা আছেন তারা কি 2026 সাল সম্বন্ধে কোনো চিন্তা ভাবনা করেছেন, কোনো প্ল্যানিং করেছেন? নো, এখনো করেন নাই। সো কাজেই দেখেন, পুঁজিবাজারে কন্টিনিউয়াসলি আপনার ডেভেলপমেন্টের উপরে থাকতে হয়। সো সেই ডেভেলপমেন্ট 2025-24-এর পরের থেকে 2024 পুরাটা গেল, কোনো ডেভেলপমেন্ট কাজ একটাও হয় নাই। সেখানে আমরা দেখেছি যে 2026 সালে আমরা 2025 সালে যে সকল ডেভেলপমেন্ট কাজের জন্য প্রপোজাল গেছে ফ্রম ডিএসসি, সেই কাজগুলো এখনো কিন্তু সেই প্রপোজালগুলো কিন্তু ধরা হয় নাই। সো সেখানে যদি এই ডেভেলপমেন্ট কাজের প্রপোজালগুলো যদি ধরা না হয়, প্রপোজাল না করা হয় যুক্তিসঙ্গতভাবে, সেগুলো বাজারে যদি ডেভেলপমেন্ট না করা হয়, তাহলে কিন্তু বাজারটা
হোয়াট সিগন্যাল বাজার পাচ্ছে সেটা আমার জানার ইচ্ছা রেগুলেটরের কাছে। আলী ভাই, এখানে একটি বিষয়, সেটি হচ্ছে যে আমরা যেটি গতবার দেখছিলাম যে প্রায় 1 বছরের বেশি সময় ধরে বাজারে কিন্তু কোনো আইপিও নেই, নতুন নতুন আপনার কোম্পানি কিন্তু আমরা দেখছিলাম না, সেক্ষেত্রে কোনো অগ্রগতি হয়েছে কিনা? দেখেন, বিষয়টা হচ্ছে যে আইপিও বিষয় টাস্ক ফোর্স ছিল, ওনাদের রিকমেন্ডেশন দিয়েছেন আইপিওর বিষয় এসইসির থেকে এখনো কোনো সে অর্থে করা হয় নাই, কার্যকর সিদ্ধান্ত কিংবা গ্যাজেট নোটিফিকেশন। এই জিনিসগুলো ইমিডিয়েটলি না করলে, নতুন আইপিও বাজারে না আসলে বিনিয়োগকারীরা যুক্ত হয় না। সো বিনিয়োগকারীদের যুক্ত রাখার জন্য নতুন আইপিও ইজ এ মাস্ট। সো এই কাজগুলা ইমিডিয়েটলি যদি না করা হয়, যে সকল টাস্ক ফোর্স যে সকল দিয়েছিল রিকমেন্ডেশনসগুলো, সেগুলো কিন্তু এখনো কার্যকর হয় নাই সেগুলো। আমরা আশা করছি যে এইসব বিষয়গুলো দ্রুত কার্যকর হোক বাজারের স্বার্থে। জি, আপনাকে ধন্যবাদ। আসিফ, আসলে যেমনটি শুনছিলাম, সপ্তাহের প্রথম কার্যদিবসেই কিন্তু আমরা দেখছি যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সূচকে একটি নেতিবাচক ধারার মধ্যে দিয়ে লেনদেন চলছে, যদিও কিন্তু আপনার 2.5 ঘন্টা লেনদেন বাকি রয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে, এবং এই 2.5 ঘন্টা পর আমরা বুঝতে পারবো যে দিন শেষে লেনদেনের পরিমাণ কততে গিয়ে দাঁড়ায়, এবং একই সাথে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইএক্স সূচক সেটির অবস্থান কোথায় গিয়ে দাঁড়ায়। তো আসিফ, আমার হাতে এখন পর্যন্ত এতটুকুই দেশের প্রধান পুঁজিবাজার থেকে। ইমন, আপনাকে ধন্যবাদ। দিনাজপুরে চলতি মৌসুমে মুড়ি কাটা পেঁয়াজ চাষে কৃষকদের মুখে হাসি ফুটেছে। স্বল্পমেয়াদী ও লাভজনক হওয়ায় অনেকে এই পেঁয়াজ চাষে আগ্রহী হচ্ছেন। প্রতি কেজি বিক্রি করে 60 টাকা পর্যন্ত পাচ্ছেন চাষিরা। মুড়ি কাটা পেঁয়াজ হলো আগাম জাতের পেঁয়াজ, যা বীজ থেকে নয়, আগের বছরের ছোট পেঁয়াজ বা গুটি থেকে হয়। এতে বোরো ধানের আগে স্বল্প সময়ে ভালো ফলন পাওয়া যায়। এটি চাষের জন্য দোআঁশ ও জৈব পদার্থ সমৃদ্ধ মাটি প্রয়োজন। দিনাজপুরে এবার মুড়ি কাটা পেঁয়াজের ব্যাপক উৎপাদন হয়েছে। স্বল্প সময়ে বাজারে তোলার কারণে চাষিরা পাচ্ছেন ভালো দাম, ফলে কম খরচে বেশি লাভের আশায় এই পদ্ধতির চাষের দিকে ঝুঁকছেন অনেক কৃষক। এই ফলনের নাম হচ্ছে মুড়ি কাটারি পেঁয়াজ। এটা অল্প সময়ের মধ্যে এই পেঁয়াজের জমি থেকে উত্তোলন করা যায় এবং বাজারজাত করার উপযোগী হয়ে যায়। অলরেডি 12 শতকের মতো বিক্রি করছি 30,000 টাকা, আর আরো 12 শতক আছে। এখান থেকে টোটালি আমি প্রায় 70 থেকে 80,000 টাকা পাবো। আমরা 8টা বেড উঠিয়ে ফেলেছি, 8টা বেডতে আমরা 30,000 টাকা বিক্রি করছি। এটা মোটামুটি এখন উপযুক্ত হয়ে গেছে তোলার মতো। এখন পাতা সহকারে বিক্রি করলে মোটামুটি আবার ভালো বেনিফিট আসবে। প্রচুর লাভবান এবং সামনে আমরা আরো লাগাবো এই পেঁয়াজ। চাষিরা জানান, জেলার বিভিন্ন হাট বাজারে এখন মুড়ি কাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 50 থেকে 60 টাকায়। প্রণোদনার আওতায় কৃষকদের বীজ, সার ও প্রযুক্তিগত সহায়তা দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। যে মৌসুমটা, যে সময় আসলে পেঁয়াজের রোপণ করা হয় মাঠে, সেটি আসলে কিভাবে আমরা উৎপাদনটা বাড়াতে পারি, এই জন্য সরকার বিভিন্ন ধরনের কার্যক্রম প্রদান করে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষককে আমরা পরামর্শ দিয়ে থাকি যে আমরা কিভাবে এই পেঁয়াজের আবাদটা উৎপাদন বাড়াতে পারি। এবছর আমরা আমাদের প্রান্তিক কৃষককে প্রায় সরকারি উদ্যোগে 30 জন কৃষককে আমরা প্রণোদনার সহায়তা প্রদান করেছি এবং কৃষক এই বীজটি মাঠে তাদের বাস্তবায়ন করেছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি মৌসুমে দিনাজপুরের সদর উপজেলায় প্রায় 250 হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজের আবাদ হয়েছে। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ। দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। শনিবার বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম অনুযায়ী 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,27,856 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ 2,17,534 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি 1,86,449 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি 1,55,423 টাকা নির্ধারণ করেছে বাজুস। এই ছিল দীপ্ত বাণিজ্য সংবাদ। এরপর দীপ্ত আন্তর্জাতিক সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।